সরকারি দলের মধ্যে চামচামিটা এখনও আছে, এটা আমি মানি। আমি সকল বুদ্ধিজীবী একজন তো বলেছেন, এক ইউনিভার্সিটির শিক্ষক, যে এই বিশ্ববিদ্যালয়ে আর যেতে চান না, কেন সেখানে আমরা সবাই রাজাকার স্লোগান দেওয়া হয়েছে বলে। আমি তাকে বা তার পিতাকে নিয়ে কোনো বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু দেখেন এরা নিজেদের রাজাকার বলেছে কেন? প্রধানমন্ত্রী যখন বললেন যে তারা রাজাকারের জাতিপতি, প্রকারান্তরে তো তাই বলা, তখন তারা বলছে তাহলে আমরা সবাই রাজাকার। সরকারি দলের মধ্যে চামচামিটা এখনও আছে, এটা আমি মানি। আমি সকল বুদ্ধিজীবী একজন তো বলেছেন, এক ইউনিভার্সিটির শিক্ষক, যে এই বিশ্ববিদ্যালয়ে আর যেতে চান না, কেন সেখানে আমরা সবাই রাজাকার স্লোগান দেওয়া হয়েছে বলে। আমি তাকে বা তার পিতাকে নিয়ে কোনো বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু দেখেন এরা নিজেদের রাজাকার বলেছে কেন? প্রধানমন্ত্রী যখন বললেন যে তারা রাজাকারের জাতিপতি, প্রকারান্তরে তো তাই বলা, তখন তারা বলছে তাহলে আমরা সবাই রাজাকার। প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করা হয়েছে, তারা রাজাকার সেটা বলেনি। এখন সবাই বলছে এরা হলো স্বৈরাচার, স্বৈরাচাররাও রাজাকার। রাজাকার কোন অর্থে যারা জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে সেই সময় লড়াইকে পর্যুদস্ত করবার কাজে নেমেছিল, তো এরা তো তাই করছে। রাজাকার যে ওই স্লোগান হয়েছিল, তুই রাজাকার তুই রাজাকার, মানে উনি কীরকম করে এটা পারলেন যে শিক্ষার্থীদের দোষ দিচ্ছেন, অথচ যারা এই শিক্ষার্থীদের উপরে, নিরীহ শিক্ষার্থীদের উপরে এই অত্যাচারটা করছে তাদের সম্পর্কে কোনো কথা বললেন না। এটা ঠিক আমাদের জাতির মধ্যে প্রায় সবসময় এই ধরনের কুইজলিং আসছে। আমি মানে বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর এদের কথা বলছি। এখন যারা এগুলো করছেন তারা তাদের সমতুল্য। ডক্টর জাফর ইকবাল বলেছেন ছাত্রদের মুখ তিনি দেখতে চান না, কারণ সেখানে গেলে রাজাকারদের মুখ দেখতে হবে। আপনি কি বলবেন? আমি ওনার কথা আমার মনের মধ্যে রেখেই বলেছি। এই ভদ্রলোককে আমি খুব সম্মান করতাম, যদিও উনি আমার জুনিয়র হবেন, কিন্তু তার লেখা, তার ভূমিকা সব কিছু আমি খুব সম্মান করতাম। জানতাম যে তিনি আওয়ামী ঘেঁষা এবং এক ধরনের অন্ধত্বেও বিশ্বাস করেন। কিন্তু এই বক্তব্য শোনার পরে আমি এক কথা বলে আমি স্তম্ভিত হয়েছি, ওনার মতো একজন মানুষ কীভাবে এটা বলতে পারেন। উনি বিশ্ববিদ্যালয়ে রাজাকারের মুখ দেখবেন? উনি এই যে অস্ত্র নিয়ে যারা ঘুরে বেড়ালো, যারা গোলাগুলি করলো, যারা ছাত্রদের পিটালো, মেয়েদের যেরকম করে নির্দয়ভাবে পিটালো, এটা সম্পর্কে তার কোনো কথা নেই, উনি এটা বললেন। এরপরে তাকে শুধু দল কারা নয়, উনি একটা বিবেকহীন মানুষ বলে আমার কাছে মনে হয়েছে। ডক্টর আসিফ নজরুল সবাইকে রাজপথে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করেন? আমি আসিফ নজরুলের আহ্বানটা আমি জানি যে উনি জানিয়েছেন, কিন্তু ভার্বাটিম আমি দেখিনি। কিন্তু আমার নিজের কাছে মনে হয়, আমি গতকাল পরশু বক্তৃতা করে বলেছি, দেখেন দৃশ্যটাই, কোনো কবিতা করছি না, কোনো আবেগের চর্চা করছি না। আমাদের সন্তানরা হসপিটালের বিছানায় রক্তের চাদরের উপরে শুয়ে আছেন, সেইখান থেকে তারা আহ্বান করেছেন আমাদেরকে বাঁচাতে আপনারা এগিয়ে আসেন, আমাদেরকে রক্ষা করেন। সেইখানে আসিফ নজরুল যে কাজ করেছেন এটাই বিবেকের কাজ। আসিফ নজরুল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলে নয়, সারা দেশের শিক্ষক সমাজের মধ্যে একটা বিবেকের মানুষ, একজন আইকন। এবং উনি ধারাবাহিকভাবে যেরকম করে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে মানে সাপোর্ট দিয়েছেন, বহুবার স্পষ্ট করে বলেছেন আমি আওয়ামী লীগ করি না, বিএনপিও করি না, আমি যেটা দেখি সত্যি আমি তার পক্ষে কথা বলি। এবং আমি দেখছি এখনও যদি তিনি দাঁড়াতে না পারেন আর অন্যরা দাঁড়াতে না পারে, তাহলে কবে দাঁড়াবে? 7টা ছেলে মেরে ফেলেছে, মানে এটা দেখেও কেউ যদি প্রতিবাদ না করে, এইটুকু অন্তত না বলে না এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করেন। শেখ হাসিনা নিজেই বলেছিলেন কোটা থাকবে না, এখন কোর্ট রায় দিল বলে উনি তারপরে তাকে তো কোর্ট ক্ষমতা দিয়েছে, বলেছে এক্সিকিউটিভ অর্ডারে এটা চলতে পারে, উনি বলে দিতে পারতেন, তাহলে মিটে যেত ব্যাপারটা, কিন্তু উনি মিটতে দিচ্ছেন না। আমি খুব অবাক হয়ে গেছি যে এটাকে এইভাবে জিয়ে রাখছেন কেন উনি। মানে এই জিয়ে রাখার মধ্যে তারা যদি মনে করেন পেছনে অন্য কিছু দেখেন, তো পেছনে সবসময় তো আন্দোলনের একটা ছায়া আছেই, কারণ 15 বছর ধরে মানুষ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। যে কোনো আন্দোলনের পেছনেই ছায়া দেখবেন। ওই যে একসময় মার্কস বলেছেন ইউরোপ ভূত দেখছে, শেখ হাসিনাও আন্দোলনে ভূত দেখতে শুরু করেছেন, তাকে উৎখাত করবে সেই রকম একটা শক্তির ভূত সব সময় তার চোখের মধ্যে বাস করে, তাই তিনি এরকম করে কথা বলেন। এত বড় গণ অভ্যুত্থান, কিন্তু বিএনপি বা জামাত ছাত্রদের পক্ষে সক্রিয়ভাবে দাঁড়াতে দেখা গেল না, শুধুমাত্র বিবৃতি দিয়ে শেষ। মানে একটা কঠিন প্রশ্ন করেছেন। যেমন ধরেন, আমি বারবারই বলছি এই যে 6-7 জন শিক্ষার্থীর মৃত্যু,
এটা যে কোনো মানুষের বিবেককে নাড়া দেওয়ার কথা। আর চট্টগ্রামের ওই শিক্ষার্থীর মৃত্যুর ছবি আমি এখনো দেখিনি, কিন্তু লাইভ আমি রংপুর সাইডের আত্মদান দেখেছি। এরপরে যেই লেভেলে প্রতিবাদটা হওয়া উচিত ছিল হয়নি। আজকে যারা যারা যুগপৎ আন্দোলনে আছেন, আমরাও আছি তার মধ্যে, তারা মিলে জানাজা করবেন। হ্যাঁ, যেটা জানাজা করা তো ঠিক আছে, জানাজা করতে হবে। জানাজা মানে একটা রিচুয়াল টাইপের, আপনি আত্মার মাগফিরাত কামনা করুন, এটার মধ্যে ঠিক পলিটিক্স নাই। কিন্তু বিষয়টা তো রাজনীতি, আপনাকে রাজনৈতিক কর্মসূচির মধ্যে যেতে হবে। এত বড় ঘটনা ঘটবার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে করে আপনি কর্মসূচি যদি দিতে না পারেন, এটা একটা চিন্তার বিষয়। এই কারণে যে এই রকম করে আন্দোলনকে দীর্ঘদিন ধরে রাখতে পারবে শিক্ষার্থীরা। আমি তো স্পষ্টই বলি, এই শিক্ষার্থীদের সাপোর্টে রাজনৈতিক দলকে কথা বলা উচিত, আন্দোলনে নামা উচিত। আমি বক্তৃতাতেও বলেছি, আজও আমি বলছি, যারা এই কাজ করতে পারবেন না, ইতিহাসের কাছে একদিন তাদেরকে দাঁড়িয়ে ঠেকতে হবে, বলতে হবে তাদের পারলেন না কেন। এবং সেই কারণ আপনি যা দেখাবেন ওজোর আপত্তি করে করুন, আপনি জেনুইন কিছু যে যা যুক্তি আপনাকে দেখাবে যে আপনি পরবর্তী ধাপে পৌঁছাবার জন্য এটা করেছেন, আমি সেরকম কিছু দেখি না। সময় শেষ হয়ে গেছে আমি তা বলছি না, এখনও এটা আছে। এবং আমি যতদূর জানি যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আন্দোলনের মুডে আছে, কিন্তু সরকার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করছে, তাদেরকে হল থেকে বের করে দিচ্ছে। এটা কতদূর পারবে? ওই বিজিবির হল থেকে বের করা যাবে কি? কিন্তু বিভিন্ন কারণে হলে প্রশাসনের অসহযোগিতার পরে ছাত্ররা থাকতে পারবে না। এই আন্দোলনকে তাই এখনই অন্যদের ধরা উচিত, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। যারা বুদ্ধিজীবী, সংস্কৃতিজীবী, সবাইকে বলি, সবাই আসেন, না হলে এর ছাপ আপনার এই আন্দোলন যদি দমিত হয় তারপরে পাবেন। কীরকম করে বাকি মানুষগুলোকেও একেবারে পায়ের নিচে পিষে ফেলবে তারা, তা দেখেও যদি আমরা দাঁড়াতে না পারি। বিশেষ করে আপনি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন করেছেন, আমি মনে করি তাদের দাঁড়ানো এখন ফরজে কাফায়ের মতো, ফরজে আইনের মতো। এই ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ সরকার বিরোধী দলে থাকলে আন্দোলন নিয়ে সারা দেশে তোড়পাড় করে দিত, আপনি কি বলবেন? মানে এই কথার মধ্যে না আওয়ামী লীগকে এক ধরনের ক্রেডিট দেওয়া হয়, আমি এরকম ক্রেডিট দিতে রাজি নই। কারণ একটা খুব প্রচার আছে, আওয়ামী লীগ আন্দোলন করতে জানে, আওয়ামী লীগ সাহস আছে ইত্যাদি বলে। তো বঙ্গবন্ধু যেদিন মারা গেলেন, লাশটা সিঁড়ির উপর পড়েছিল, তারপরে আওয়ামী লীগ কী করেছিল বলেন তো? এরপরের যতগুলো ঘটনা দেখবেন, এমনকি এটাও খেয়াল করেন, 6 দফা দেওয়ার পরে আন্দোলন যখন চলছে, সেই সময় আওয়ামী লীগ কী ভূমিকা পালন করেছিল? তাই আন্দোলন তো ছাত্ররা করেছে। যখন পাকিস্তানিরা হামলা করলো, তখন আওয়ামী লীগের ভূমিকা কী ছিল? শেখ মুজিব তো তাদের হাতে ধরাই দিয়েছেন, বাকি আওয়ামী লীগের নেতারা কী করেছেন? হ্যাঁ, গেছেন, বাইরে গেছেন, সরকার করেছেন, কিন্তু লড়াইটা আরেকভাবে হয়েছে। এই জন্যই আমি সব ব্যাপারে ক্রেডিট দিতে চাই না। আওয়ামী লীগ আন্দোলন করতে পেরেছে আগে কোন সময়, এরশাদের বিরুদ্ধে, সেটা একা না, সবাইকে মিলে। আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্দোলন করছে, সেটাও সবাইকে মিলে। এবং খেয়াল করবেন, এই দুটো সরকারই বর্তমান সরকারের মতো এত নিষ্ঠুর ছিল না। ফলে মিছিল করা গেছে, ঘর বাড়িতে থাকা গেছে, নির্যাতন অনেক হয়েছে, কিন্তু তারপরেও এরা যা করছে সেটা তার তুলনায় কিছু না। ফলে এই ধরনের আন্দোলন করবার ক্ষেত্রে আমি মনে করি দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা ইত্যাদির পরিচয় বর্তমান বিরোধী দল দিতে পারছে না, এটা ঠিক। কিন্তু আন্দোলন করতে জানে আওয়ামী লীগ অতীতে, তারা করে দেখিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে পড়লে তারা কি করতো? আমি যদি বলি, শেখ মুজিব নিহত হওয়ার পরে তারা তো করতে পারেনি এটা। এখন আমি যদি বলি না ওরা পারতো, আই এম নট শিওর, মনে হয় না আমার। আর আওয়ামী লীগ এখন যেটা আছে, এটা তো কোনো রাজনৈতিক দলই না, এটা একেবারে লুটপাটের দল পুরা। এরা পুরা স্বৈরাচারী দরকার দল, কেবল ক্ষমতায় থাকলেই পারে, ক্ষমতায় না থাকলে এদেরকে দেখা যাবে বলে মনে করি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি চেঞ্জটিভি.প্রেস মুক্তিযুদ্ধের পক্ষে
তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।